ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার এশিয়ান নিউজ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভোটের জন্য দেশের জনগণ প্রস্তুত। ১৭ বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে চেথম হাউসের সংলাপে অংশ নিয়ে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়। আগামী জুলাই মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে পাসপোর্ট প্রাপ্তি সুবিধাসহ তার সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগে পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবা পেতে মাধ্যম প্রয়োজন হতো, যার কারণে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে সবাই সহজেই সেবা নিতে পারেন। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে তার থাকার ইচ্ছে নেই। সরকারের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি। $6 a month. I said, okay, $6. Now I said $3 a month. What do you do with $3 a month for whole food for a family? দর্শক, প্রধান উপদেষ্টা লন্ডন সফর নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন TV1-এর বিশেষ প্রতিনিধি জনাব মনির উদ্দিন। জনাব মনির, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান নিউজে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এরই মধ্যে লন্ডনে পুরো একটি দিন অতিবাহিত করে ফেলেছেন। কী কী কর্মসূচিতে অংশ নিয়েছেন এখন পর্যন্ত তিনি আমাদেরকে একটু জানান, এবং এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বৈঠক হওয়ার কথা আছে সেই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানান। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করবার জন্য। আপনাদেরকে সর্বশেষ যে তথ্যটি আমরা দিতে চাই, গতকালকে নিশ্চয়ই এশিয়ান টিভির মাধ্যমে বাংলাদেশের জনগণ জেনেছে প্রধান উপদেষ্টা যেভাবে দিনটি অতিবাহিত করেছেন। প্রধান উপদেষ্টা কমনওয়েলথ সেক্রেটারির সাথে দেখা করেছেন। গতকালকে তার পুরো দিনেরই বড় একটা এভিয়েশন খাতের জায়ান্ট দুটো কোম্পানির সাথে বিনিয়োগ সংক্রান্ত এই বিষয়ে তারা দেখা করেছে, এবং এই দেখাগুলো তার প্রধান উপদেষ্টা যে হোটেলে আছেন সেই হোটেলে। আজকের দিনটি তার শুরু হয়েছে মূলত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাজ্যের জনাথন পাওয়েলের সাথে দেখা হয়েছে তার হোটেলে, এবং এর বাহিরে একটি পাবলিক সংলাপ দিয়েছেন উনি চেথম হাউসে, এটি যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিষ্ঠান। সেখানে উনি বক্তব্য রেখেছেন, এবং সেই বক্তব্যতে আপনি যেমনটি সংবাদে বলেছেন, নির্বাচন যথাসময়ে নির্দিষ্ট বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই করবেন, এটি আবারও পুনর্ব্যক্ত করেছেন। তবে সবচেয়ে যে বিষয়টি আলোচিত লন্ডন সহ বাংলাদেশে, সেটি হলো বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এটি আমাদের কাছে জনাব মনির উদ্দিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সংযোগটি আবার আমরা স্থাপন করার চেষ্টা করব। তারপরে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত TV1-এর বিশেষ প্রতিনিধি জনাব মনির উদ্দিন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড। এছাড়া 13 জুন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে আছে। গুরুত্বপূর্ণ এই বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে বলে মনে করেন রিজভী। দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে ডিসেম্বরের নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে। এই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী। সময় যেহেতু বড় বড় শহরগুলো থেকে মানুষ তার নিজের গ্রামের বাড়িতে চলে যায়, শহরগুলো অনেকটা ফাঁকা থাকে,
এই সুযোগে সমাজ বিরোধীরা তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে। তো সেই সময়ে যদি ব্যাপক তৎপর থাকতো আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে এই দুর্বৃত্তরা এই ধরনের কাজ করার সুযোগ পেত না। এবার ভিন্ন প্রসঙ্গ, দেশে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে 11 দফা নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এই 11 দফা নির্দেশনা পড়ে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল, নৌ, বিমানবন্দরের IHR ডেস্ক সমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করা হয়েছে। এমতো অবস্থায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দেশে বিভিন্ন হাসপাতালে আবারও করোনা পরীক্ষা চালু করা হচ্ছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার প্রস্তুতি। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের নদী গর্ভে ধসে যাওয়া অংশসহ ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন ও সড়ক পরিবহন উপদেষ্টা ফয়জুল কবির। দুপুরে তারা পদ্মা সেতু থেকে নদীপথে ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে তারা সাংবাদিকদের জানান, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। পদ্মা নদী স্থায়ী বাঁধ নির্মাণে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। নদী ড্রেজিং করতে হলে তা সার্ভে করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান উপদেষ্টারা। নদীতে অবৈধভাবে ড্রেজিং বন্ধ করতে কঠোর ব্যবস্থার নির্দেশ দেন তারা। এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ওই জন্য ওরা পানির গতি প্রবাহ এবং শুধু এই এখনকার না, গত 10 বছরের গতি প্রবাহ, পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে। গুরুত্ব উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস এর বিরুদ্ধে তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি দাবি জানান, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার গঠন হয়েছে উল্লেখ করে রাশেদ খান বলেন, এই সরকার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে যা গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্ত স্বৈরাচারী শেখ হাসিনার আচরণকে মনে করিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ঈদের পঞ্চম দিনেও রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন অনেকেই। দেরিতে হলেও প্রিয়জনের সাথে দেখা করার আনন্দ ছিল তাদের চোখে মুখে। কেউ কেউ আবার ছুটি শেষে পা রাখছেন ব্যস্ত এই নগরীতে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ৭৫টির বেশি ট্রেন চলছে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। জানান, সরকারি ছুটি বাকি থাকায় রাজধানীমুখী মানুষের চাপ অনেকটাই কম। লতিফ চৌধুরীর ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। কমলাপুর রেলওয়ে স্টেশনের এই স্রোত নারী টানে বাড়ির পানে ফেরা মানুষের। ঈদের আমেজ অনেকটাই কেটে গেলেও এসব মানুষের ঈদের আনন্দ কমতি ছিল না চোখে মুখে। একই চিত্র বাসেও, সবখানেই ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে কেউ কেউ আবার ছুটি কাটিয়ে ফিরছেন ব্যস্ত নগরীতেও। জরুরি সেবা ঈদের অন্যের আনন্দ নিশ্চিত করতে নিজের আনন্দকে বিসর্জন দেয় এসব মানুষেরা এখন বাড়িতে যাচ্ছেন বলে জানান তারা। দেরিতে হলেও বাড়িতে যাওয়ার আনন্দ কোনো অংশে কম ছিল না তাদের। আমরা যে যাত্রী সেবার কাজ করি, আমরা যাত্রীদের সেবা দিতে পারছি, এটাই আমাদের আনন্দ। বিভিন্ন কাজ ছিল যার কারণে যেতে পারি নাই, এখন একটু সুযোগ হয়েছে আর ছুটি হয়েছে যার কারণে যেতে পারছি। পরিবার পরিজনের সাথে একাতে করতে পারি নাই, মা বাবার সাথে কষ্ট আছে। আজকে তেমন খুব পার্টিকুলার রিজন না, কিন্তু হচ্ছে এতদিন ধরে হচ্ছে যে আশা হয়েছিল, মাঝখানে আবার হচ্ছে ফ্যামিলি মেম্বার একটু অসুস্থ হয়ে গেছে, কিন্তু ওই কারণে হচ্ছে যাওয়া আর কি। এদিকে রেলওয়ে স্টেশন ম্যানেজার বললেন, প্রতিদিন ৬৫,০০০ যাত্রীর যাতায়াত নিশ্চিত করছেন তারা। নির্বিঘ্নে এসব যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীর চাপ যেটা আমরা ঈদ যাত্রায় দেখেছিলাম, সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল। ছুটিটা এখনও চলছে। যাত্রী সাধারণ হয়তোবা শেষের দিকে একটু যাত্রীর চাপ বেশি দেখা দিতে পারে। বলছেন, করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় সে ব্যাপারে বাড়তি নিরাপত্তা এবং মাস্ক নিশ্চিতেও কাজ করে যাচ্ছেন তারা। জানেন, রেলপথ মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন করা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে চলাচলের জন্য। এ ব্যাপারে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী এবং যাত্রী সাধারণ উভয়ের জন্য এটা প্রযোজ্য।
তো আমরা যারা রেলওয়ে কর্মকর্তা কর্মচারী তারা অনেকেই মাস্ক পরিধান করা শুরু করেছে। আর যাত্রী সাধারণকে স্টেশনের পিএস সিস্টেম এবং ট্রেনের পিএস সিস্টেমের মাধ্যমে অবগত করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করার জন্য। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি ছিল যাত্রীদের চোখে মুখে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। সাভারে ভাকুরতা ইউনিয়নের মোগরাকান্দা এলাকায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ঢাকা 2 আসনের এমপি প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজী নূর মোহাম্মদ, 7 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলী আসগর, 6 নম্বর ওয়ার্ডের জব্বার আলী, হাজী সানাউল্লাহ সহ অনেকে। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা। তাই সমুদ্রে নামতে শেষ সময় প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন, অনেকে আবার জাল মেরামত করছেন। এবছরই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সামুদ্রিক মাছের বাধাহীন প্রজননের জন্য 58 দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এবার সাগরে জাল ফেললেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ সহ সামুদ্রিক মাছ, এমন প্রত্যাশা স্থানীয় মৎস্য কর্মকর্তার। ঈদ উপলক্ষে কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অহিদুল ইসলাম অপু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্নেহভাজন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম অপু যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসার পর নিজ এলাকায় এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে তাকে বরণ করে নেন হাজারো নেতাকর্মী। এরপর নলছিটি উপজেলা এবং সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামাত নেতা ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়াকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার হাবিবপুর নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন জামাতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ ইসহাক মিয়া সহ অনেকে। এবার প্রবাসের খবর। 2026 সালের হজের ডেডলাইন ঘোষণা করেছে সৌদি সরকার। সেই অনুযায়ী 12ই অক্টোবর হজ চুক্তি এবং আগামী বছরের 18 এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। গতকাল হাবের সাথে যৌথ বৈঠক শেষে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। তিনি বলেন, যেসব ট্রাভেল এজেন্সি অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এ সময় হারিয়ে যাওয়া হজ যাত্রীদের যথাসময়ে উদ্ধার ও এই বছরের ন্যায় আগামী বছরও হজ যাত্রীদের উন্নত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন হাব প্রেসিডেন্ট। চলতি বছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় শীর্ষে সিঙ্গাপুর এবং দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ। যে আমরা সুষ্ঠুভাবে হজ সম্পাদন করতে পেরেছি। আজ রাতে আমাদের ফ্লাইট, আমাদের কোনো অসুবিধা হয় নাই। বাংলাদেশ সরকারেরও যে প্রচেষ্টা সেটাও যথেষ্ট ভালো ছিল, আমাদের কখনো কোথাও কোনো সমস্যা হয় নাই। আগামী 26 সালে হজটা যেন সুন্দরভাবে হয় সেই চেষ্টা অব্যাহত রেখে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। 18 ফ্লাইট যদি হয়, 18-র আগে যদি নির্বাচন হয়, তাহলে ওই ফ্লাইটের আগেভাগেই আমরা দায়িত্ব হস্তান্তর করব। এতে কোনো আপত্তি নাই। আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। আগামী দিনে যিনি মন্ত্রী আসবেন তার হাতে আমরা গোছানো একটা প্যাকেজ হাতে দিতে পারবো ইনশাআল্লাহ। ময়মনসিংহের ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন ও পৌর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুল আলম খান। জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ।
শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচন হবে নতুন বাংলাদেশ তৈরির জন্য বলেন ডক্টর ইউনূস। আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে বলেন রিজভী। ঠিক হতে পারে ভোটের তারিখ। আবারও চোখ রাঙাচ্ছে করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 11 নির্দেশনা। হাসপাতালে চালু হচ্ছে পরীক্ষার ব্যবস্থা। এবং পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেবে সরকার। অবৈধ ড্রেজিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে উপদেষ্টা। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।